আমৃত্যু ভালোবাসি তোকে। লিখেছেন সালমা চৌধুরী। পর্ব সংখ্যা ২১। কয়েক ঘন্টা পর পার হওয়াতে মেঘও অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছে। ঘন্টা দুয়েক পর চিল্লাচিল্লির শব্দে মেঘের ঘুম ভাঙে। করিডোর থেকে নিচে তাকিয়ে দেখে বাড়ির তিন কর্তা সোফায় বসা। তিন কর্তি কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। সোফা থেকে কিছুটা দূরে আবির ভাই দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে ওনার মতো ভদ্র আর শান্ত ছেলে তৃতীয় আর নেই। আবিরের থেকেও কিছুটা দূরে দাঁড়িয়ে আছে তানভীর। আলিয়া আহমেদ খান চিৎকার দিয়ে উঠলেন, তোমাকে এতবার সাবধান করার পর আবারও মারপিট কেন করেছো? বড় আপুর রাগান্বিত স্বরে মেঘের শরীর কেঁপে উঠল। আবির ভাই তো জানাতে চায়নি, তাহলে বড় আপু জানলো কিভাবে? এই বাড়িতে আসার পর থেকেই আবির ভাইকে প্রতিনিয়ত নিষেধ করা হচ্ছে, কিন্তু আজ তো মেঘ নিজের চোখে আবির ভাইয়ের ক্রোধ দেখেছে, মারপিট দেখেছে। আজ আবির ভাইয়ের কি হবে এটা নিয়ে ভাবনায় পড়ে গেছে মেঘ। অথচ আবির ভাইয়ের মধ্যে কোনো ভয় ডর কিছুই নেই। মেঘ সবেমাত্র ঘুম থেকে উঠেছে, এলোমেলো চুল আর ক্লান্ত মুখশ্রী নিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে কিছুটা নিচে নামলো। আবিরকে নিরুত্তর থাকতে দেখে আলিয়া আহমেদ খান পুনরায় ধমকে উঠলেন, কথা কেন বলছো না? গুন্ডামি করার জন্য তুমি দেশে আসছো? আবির ভনিতা ছাড়াই উত্তর দিল, এই বাড়ির মেয়ের গায়ে কেউ হাত দিবে আমি তা সহ্য করতে পারবো না। আলী আহমেদ খান পুনরায় বললেন, সহ্য করতে না পারা এক বিষয়, মারপিট করা অন্য বিষয়। মারপিট কেন করলা? লোকে কি বলবে? বিদেশ থেকে পড়াশোনা করে দেশে ফিরেছে ছেলে, সে এখন রাস্তাঘাটে মারপিট করে? আবির মাথা নিচু করে ভারী কণ্ঠে বলল, আফসোস আমাকে নিয়ে যতটা মাথা ঘামাচ্ছেন তার কিছুটা মাথা যদি ওই ছেলেগুলোর জন্য ঘামাতেন, তাহলে কেন মেরেছি প্রশ্নটা আমায় করতেন না। মোজাম্মেল খান কঠিন স্বরে বললেন, ওই ছেলেগুলোর জন্য আইন আছে, পুলিশ আছে, তোমাকে তো দায়িত্ব দেওয়া হয়নি। তুমি ছেলেকে না মেরে মেঘকে নিয়ে চলে আসতে পারতে। আবির বিড়বিড় করে বলল, আইন আর পুলিশ ছিল বলেই তো ওইগুলোরে আবার পিটাতে হয়েছে। ইকবাল খান চিন্তিত স্বরে বললেন, দেখ আবির, এসপি আমার বন্ধু ছিল আর তোকে চিনছে বিধায় ঝামেলা করেনি, আর আমাকেও কল দিয়ে জানিয়েছে। এখানে অন্য কেউ থাকলে তো ঝামেলা হতো। আলী আহমেদ খান পুনরায় বলে উঠলেন, মান সম্মানের চিন্তা কি এই ছেলের আছে? আবিররা কন্ট্রোল করতে না পেরে চিৎকার করে উঠল, আমায় ক্ষমা করবেন, আমি আপনাদের মতো ভদ্রলোকের মুখোশ পরে চলতে পারবো না, আর আপনাদের মতো পাষাণ হৃদয় নিয়ে বাঁচতে পারবো না। কেউ আমার গণ্ডিতে ছোঁয়ার চেষ্টা করলে সেই হাত ভেঙে দিতে আমি দ্বিতীয়বার ভাববো না। কথাগুলো বলে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে মেঘকে দেখে তৃতীয়বার ধমকে উঠল, তোকে ঘুমাতে বলছি, বের হয়েছিস কোন সাহসে? আবিরের পিছন পিছন মেঘ নিজের রুমে ছুটে গেছে। ড্রয়িং রুমে পিনপতন নীরবতা। তানভীর নিষ্পলক তাকিয়ে ছিল আবিরের যাওয়ার পথে। তানভীরের চোখের সামনে ভেসে উঠেছে কিছুক্ষণ আগে আবিরের ঘটানো তাণ্ডব। যে কয়েকটা ছেলে কোচিংয়ের সামনে ছিল, সবকটাকে ধরে এনে মেরে আধমরা করেছে। আর যেই ছেলেটা মেঘের হাত ধরেছিল, ওই ছেলেকে পুলিশ শাসিয়ে ছেড়ে দিয়েছিল। ওই ছেলেকে এনে ধারালো ছুরিতে সেই ছেলের হাত কাটছে, গলা কাটার জন্য উঠে পড়ে লেগেছিল, কিন্তু রাকিব, রাসেল আরও কয়েকজন মিলে জোর করে আটকেছে। আবিরের রাগ কন্ট্রোলের একমাত্র পন্থা হলো মেঘ। মেঘের কথা বলে অনেক কষ্টে আবিরকে শান্ত করে রক্তে রঞ্জিত জামা পাল্টিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে আসছে তানভীর। আর রাকিব, রাসেল সহ বাকিরা ওইগুলোরে হাসপাতালে নিয়ে গেছে। যেখানে দুপুরে রাস্তায় সামান্য মারের কারণে বাড়ির মানুষের এত প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, সেখানে বাড়ির মানুষ যদি দ্বিতীয় দফার মার সম্পর্কে জানতে পারে, তাহলে নিশ্চিত দু একজন হার্ট অ্যাটাক করবে। সকলের নীরবতা দেখে তানভীরও নিজের রুমে চলে গেছে। ঘণ্টাখানেক পর মেঘ চুপি চুপি নিজের রুম থেকে বেরিয়ে
আবির ভাইয়ের রুমের দিকে যায়। আবিরের রুমে দরজা লাগানো, ভেতর থেকে রাগান্বিত কণ্ঠে হুঙ্কার শোনা যাচ্ছে। ফোনে হয়তো কাউকে ছাড়ছেন। ভয়ে মেঘ দৌড়ে নিচের রুমে চলে গেছে। কয়েকদিন কেটে গেছে। আবির ইদানিং বাড়ির সবাইকে এড়িয়ে চলে, একসাথে খায় না। অফিসে গেলেও নিজের মতো কাজ শেষ করে চলে যায়। মেঘ তো ভয়ে সামনেই যায় না। গত 3 মাসে আবির ভাইয়ের এত রাগ সে আগে দেখেনি। আবির ভাইকে দেখলেই আতঙ্কে থাকে, ঠিকই লুকিয়ে লুকিয়ে আবির ভাইয়ের যাওয়া আসা দেখে। মাঝখানে নির্বাচন হয়ে গেছে। তানভীরদের এমপি বিপুল ভোটে জয়লাভ করেছেন। সেই সুবাদে আগামীকাল খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। বাড়ির সবাইকেই দাওয়াত দিয়েছেন। কিন্তু বাড়ির মানুষ রাজনীতি পছন্দ করে না বিধায় তানভীর কাউকে বলেইনি। শুধু মেঘকে বলেছে যাওয়ার জন্য। মিম্বা আদিকে বলে ওরা বাসায় বাকিদের বলবে, আর বাকিদের বলে শুধু শুধু ঝাড়ি খেতে হবে। এমনিতেই আবিরের কথাতে ওনারা রেগে আছে, তাতে অবশ্য আবিরের কিছু যায় আসে না। এই পৃথিবীতে আবিরের কাছে সবচেয়ে মূল্যবান মা আর মেঘ। তাই মেঘের বিপরীতে যা খুশি থাকুক, তার কোনো কিছুতেই আবিরের আগ্রহ নেই। ভোরবেলা উঠেই তানভীর চলে গেছে। সব কিছু আগে থেকেই প্ল্যানিং করা। মেঘদের বাসা থেকে কিছুটা দূরে একটা মোড় আছে। আবির অফিস থেকে ফিরে ওই মোড়ে দাঁড়াবে। মেঘ বেরিয়ে যাবে। প্ল্যান মোতাবেক সব হলো। আবির সাদা শার্ট আর কালো প্যান্ট ইন করে পরে চোখে সানগ্লাস লাগিয়ে পুরাই নায়ক সেজে আসছে। মেঘও পছন্দের একটা কালো রঙের জামা পরেছে। ইদানিং আবির ভাইয়ের পছন্দের কালারগুলো মেঘ একটু বেশিই পড়ছে। দুজনকে একসাথে দেখলে যে কেউ ভাবে তারা কাপল। এমপির বাড়িতে এসে এমপির সাথে দেখা করে কথাবার্তা বলেছে। তারপর 3 ভাই বোন ছবি তুলেছে। সবচেয়ে খাওয়া দাওয়াও সবশেষে খাওয়া দাওয়াও করেছে। সেই অফিসের পর আজ আবির ভাই মেঘের সাথে স্বাভাবিক আচরণ করছে। এটা দেখে মেঘের মন উড়ু উড়ু করছে। প্রোগ্রাম শেষে মেঘ আর আবির চলে যাবে। তানভীর মেঘকে একটু দূরে নিয়ে কি যেন বলছিল। আবির কিছুটা এগিয়ে বাইকের কাছে যাচ্ছে। আচমকা এমপির মেয়ে হাজির হলো সামনে। এমপির মেয়ে হাসি মুখে জিজ্ঞেস করলো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? মেয়েটা হেসে উত্তর দিল, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আব্বু এমপি হয়েছেন, তার ক্রেডিট তানভীর ভাইয়া সহ আরও অনেকের। আপনিও শুনেছি অনেক হেল্প করেছেন, তার জন্য ধন্যবাদ। আবির মৃদু হাসল, আর কিছুই বলল না। মেয়েটা আবার প্রশ্ন করল, ভাইয়া আপনার গার্লফ্রেন্ড কেমন আছে? আবির মৃদু হেসে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। তানভীর মেঘকে বিদায় দিয়ে ভেতরে চলে গেছে। মেঘ আবির ভাইয়ের দিকে তাকাতেই চোখে পড়ল একটা সুন্দরী মেয়ে আবির ভাইয়ের সাথে কথা বলছে। ভালোভাবে দেখতেই মনে পড়ল আবির ভাইয়ের ফোন থেকে ব্লক করা সেই মেয়েটা, মানে এমপির মেয়ে। আবির ভাইয়ের সাথে কথা বলছে দেখে মেঘের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। এক প্রকার দৌড়ে মেঘ আবির ভাইয়ের পাশে গিয়ে দাঁড়ালো। মেঘের মেয়েটা মেঘের দিকে তাকিয়ে মুখ গোমড়া করে ফেলল। ঠান্ডা কণ্ঠে শুধালো, উনি কি আপনার গার্লফ্রেন্ড? এমপির মেয়ের এমন প্রশ্নে মেঘ ভ্যাবাচাকা খেল। তীব্র উৎসাহ নিয়ে তাকিয়েছে আবির ভাইয়ের চোখে মুখে। এ যেন আবির ভাইয়ের মনের কথা জানার বিশাল সুযোগ। এই সুযোগ সে হাতছাড়া করতে চায় না মেঘ। বৃহৎ নয়নে চেয়ে আছে আবির ভাইয়ের চোখ মুখ নিরীক্ষণ করছে। আবির ভাই চোখের ইশারায় কিছু বললে সেটাও আজ বুঝে নেবে অষ্টাদশী। আবির মেঘের দিকে এক পলক তাকালো, পুনরায় চোখ সরিয়ে গম্ভীর কণ্ঠে বলল, না, ও আমার কাজিন। এই সামান্য কথায় অষ্টাদশীর হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মেয়েটা হাসি মুখে মেঘকে এটা সেটা জিজ্ঞেস করেছে। মেঘ মনের বিরুদ্ধে উত্তরগুলো দিয়েছে। মেয়েটা বিদায় নিয়ে চলে গেছে।
কিন্তু মেঘ এক পাও নড়ছে না, ছলছল নয়নে চেয়ে আছে আবির ভাইয়ের দিকে। মনে মনে ভাবছে, আমি কি শুধু ওই মোহের পিছনে ছুটছি? আবির আকাশের পানে চেয়ে মনে মনে বলল, তোর চোখে চোখ রেখে মিথ্যে বলার সাথে আমার নেই, কিন্তু তোর ভালোর জন্য এই মিথ্যাটা বলতে হয়েছে। আমি চাই না আমার কারণে তুই তোর জীবনের লক্ষ্য থেকে সরে যাস। তোকে মানসিকভাবে শক্ত হতে হবে, এর থেকেও কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হবে তোকে। মেঘ সারা রাস্তা কাঁদতে কাঁদতে এসেছে। প্রতিদিন আবির ভাইয়ের কাঁধে হাত রাখলেও আজ ইচ্ছে করেই দূরে সরে বসেছে। বাইকের পেছনে হাত রেখেছে, তবু আবির ভাইকে ছুঁয়েও দেখেনি। এই অনুভূতিহীন মানুষটা কোনোদিন মেঘের অনুভূতি বুঝবে না। যেখান থেকে মেঘকে নিয়ে গেছিল ঠিক সেখানেই মেঘকে নামিয়ে দিয়েছে আবির। মেঘ হেলমেট রেখে একবারের জন্য তাকায়নি আবিরের দিকে। যথারীতি বাড়ির উদ্দেশ্যে হাঁটছে। বুকের ভেতর অসহনীয় যন্ত্রণা হচ্ছে তার। এই যন্ত্রণার এক অংশ যদি আবির ভাই বুঝত। মেঘ কাঁদতে কাঁদতে মেঘ কাঁদছে আর বাড়ির দিকে হাঁটছে। গত 17 বছরেও সে এত কান্না করেনি। এই আবির ভাই দেশে ফেরার পর যতবার কান্না করেছে। আবির বাইক থেকে দুর্বোধ্য দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘের হাঁটার দিকে। কয়েক মুহূর্ত নিশ্চুপ থেকে অকস্মাৎ বলে উঠল, তোকে প্রতিশ্রুতি দিব না মেঘ, বউ করে ডিরেক্ট প্রমাণ করে দিব। এই আবির কথা দিচ্ছে, তোর এই কান্না চিরতরে মুছে দিব সেদিন, ইনশাল্লাহ। নির্বাচনের ঝামেলার পর থেকে তানভীর বেশ শান্তিতে আছে। আপাতত কাজের এত চাপ নেই। এমপিও বিভিন্ন কাজে ব্যস্ত, প্রয়োজন হলে মিটিং ডাকে, তখন উপস্থিত থাকতে হয় সেখানে। কয়েক মাসের কার্যক্রমে তানভীর এমপির কাছের লোকজনের মধ্যে একজন হয়ে উঠেছে। কোনো প্রোগ্রাম কিভাবে করলে ভালো হবে তা ম্যানেজ করার দায়িত্ব বেশিরভাগটাই তানভীরের থাকে। নিজে না পারলে আবির তো আছেই। এমপির বাড়িতে দৌড়াদৌড়ি আর কাজ করতে করতে ধীরে ধীরে এমপির মেয়ের সাথেও তানভীরের সুসম্পর্ক হয়ে গেছে। মেয়েটাও তানভীরকে আপন ভাইয়ের মতোই দেখে। তানভীরের একটা কাজের দায়িত্ব দিয়ে এমপি কোনো এক জায়গায় চলে গেছেন। তানভীর আরও কয়েকজন মিলে কাজ করতেছিল। হঠাৎ এমপির মেয়ের আগমন হয়। মেয়েটা হাসি মুখে বলে, তানভীর ভাইয়া, একটু বসি এখানে। একে এমপির মেয়ে, তার উপর নিজের বাড়ির তানভীরের তো না করার ক্ষমতা নেই, তাই ধীর কণ্ঠে বলল, বসো। মেয়েটা বসে আস্তে করে বলল, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে এসেছি। জিজ্ঞেস করব? কি কথা? মেয়েটা আশেপাশে তাকিয়ে দেখল, তারপর ধীর কণ্ঠে বলল, ওই দিন প্রোগ্রামে আবির ভাইয়ার সাথে একটা মেয়ে আসছিল, ওই মেয়েটা কে? তানভীর কপাল কুঁচকে শুধালো, কেন? মেয়েটা মৃদু হেসে উত্তর দিল, মেয়েটা মাসাল্লাহ অনেক কিউট। আমি ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম মেয়েটাকে, ভাইয়া বলেছে কাজিন। আপনি আর ভাইয়াও তো কাজিন, তাহলে মেয়েটা কি আপনার বোন? তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, হ্যাঁ, আমার একমাত্র বোন মাহাদিবা খান মেঘ। এখন বলো ঘটনা কি? মেয়েটা আমতা আমতা করে বলল, আসলে আপনার বোনকে আমার অনেক পছন্দ হয়েছে। আমার ভাইয়া ইউকেতে পড়াশোনা করে। আমার মনে হচ্ছে আমার ভাইয়ার সাথে মেঘকে খুব ভালো মানাবে। এটুকু বলেই থামলো। তানভীর কপাল কুঁচকে তাকিয়ে আছে। পুনরায় মেয়েটা কথা বলা শুরু করলো, না না, এখন বিয়ে দিতে হবে না। ভাইয়া 2-1 বছরের মধ্যে ছুটি নিয়ে দেশে আসবে, তখন যদি। তানভীর দীর্ঘশ্বাস ছেড়ে রাগ কন্ট্রোল করে মৃদু হাসল। তারপর শক্ত কণ্ঠে উত্তর দিল, আমায় বলেছ এখানেই থামো। ভাইয়া যদি এগুলো শোনে তো আল্লাহ জানে কি করবে। ভাইয়ার যার সাথে বিয়ে ঠিক, সে আর কেউ না, আমার একমাত্র বোন মেঘ। ভাইয়ার পৃথিবী জুড়ে শুধু মেঘের অস্তিত্ব। না ভাইয়া কারোর হবে, আর না মেঘকে কারোর হতে দিবে। মেয়েটা বিস্ময় চোখে চেয়ে বিড়বিড় করে বলল,
ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম গার্লফ্রেন্ড কিনা, উনি তো না করেছেন, বললেন কাজিন। তানভীর হাসি মুখে উত্তর দিল, গার্লফ্রেন্ড না, তাই না করেছে। বউ কিনা জিজ্ঞেস করতা, তাহলে ঠিকই হ্যাঁ বলতো। ভাইয়া মেঘকে কখনো গার্লফ্রেন্ড ভাবে না, সবসময় বউ ভাবে, আর বউ হিসেবেই পরিচয় দেয়। সে যাই হোক, এই বিষয় নিয়ে আর কথা বাড়িও না, যাও এখান থেকে। মেয়েটা মন খারাপ করে চলে যাচ্ছে। আবিরকে ভালো লাগছিল আবির অন্য কারো মালিকানায় বন্দি। এখন মেঘকে নিজের ভাইয়ের জন্য পছন্দ করেছে, এই মেঘও আবির ভাইয়ের দখলে। বিড়বিড় করে আবিরকে বকতে বকতে বাসার ভিতরে চলে গেছে। তানভীর কাজ শেষ করে দুপুরে বাইক নিয়ে বের হয়েছে, মেঘদের কোচিংয়ের সামনে ওয়েট করছে। কিছুক্ষণের মধ্যে কয়েকজনের সাথে বন্যাও বেরিয়ে আসছে। বন্যাকে দেখে তানভীর বাইক থেকেই জোরে ডাকলো, এই মেয়ে, এদিকে আসো। বন্যা অবাক চোখে তাকালো, মেঘ তো কোচিংয়ে আসে না। ওই দিন ঝামেলার পরে মেঘই কল দিয়ে বন্যাকে সব বলেছে। তাহলে তানভীর ভাইয়া কোচিংয়ের সামনে কেন আসছেন? বন্যা গুটিসুটি পায়ে এগিয়ে আসলো তানভীরের কাছে। তানভীর স্বাভাবিক কণ্ঠে শুধালো, আজকের পরীক্ষা কেমন হয়েছে? বন্যা মৃদু হেসে উত্তর দিল, জি, ভালো। তানভীর গলা খাকারি দিয়ে ধীর কণ্ঠে শুধালো, তুমি নাকি অসুস্থ ছিলা, সুস্থ হয়েছ? বন্যা বিস্ময়কর দৃষ্টিতে চেয়ে আছে। বন্যা অসুস্থ ছিল এটা তানভীর ভাই কিভাবে জানে? অবশ্য জানবে নাই বা কেন, মেঘে নিশ্চয়ই বলেছে। বন্যা উপর নিচ মাথা নাড়ল। তানভীর বাইকের সাইড থেকে একটা হেলমেট খুলে বন্যার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা পরে বাইকে বসো। বন্যা ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কেন? তানভীর কিছুটা শক্ত গলায় বলল, উঠতে বলছে, উঠো। বন্যা তানভীর ভাই সম্পর্কে খুব ভালো করেই জানে, তাই তাই তেড়ামি না করে চুপচাপ বসছে। তানভীরের পিছনে নিজের ব্যাগ রেখে তারপর বসেছে, যেন গায়ে না লাগে। তানভীর বন্যাকে নিয়ে একটা রেস্টুরেন্টে এসেছে। বন্যার পছন্দ মতো খাবার অর্ডার দিয়ে দেয়া হয়েছে। আগে একদিন মেঘ সাথে ছিল বলে বন্যার এতটা অস্বস্তি লাগেনি। তবে আজ একা তানভীরের সাথে খেতে এসে নিজের হাত পা স্থির রাখতে পারছে না। বন্যার অস্বাভাবিকতা দেখে তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, এত ভয় পাচ্ছ কেন? আমি তো অপরিচিত কেউ না। আর আশেপাশের মানুষ যদি তোমার এই কাঁপাকাঁপি দেখে, তাহলে নিশ্চিত ভাববে আমি তোমাকে কিডন্যাপ করে নিয়ে আসছি। প্লিজ, স্বাভাবিক হও। বন্যা কিছুটা স্বাভাবিক হয়ে কোমল কণ্ঠে শুধালো, আমায় আবারও ট্রিট দেওয়ার কারণ কি? আমাদের এমপি জিতেছে, সেই খুশিতে খাওয়াচ্ছি। আরও আগে খাবো ভাবছিলাম, কিন্তু সময় পাইনি। মাঝখানে এমপির বাড়িতে প্রোগ্রাম ছিল। অবশ্য ওই দিনই তোমাকে যেতে বলতাম, কিন্তু তুমি তো সেখানে যাবে না, তাই আর বলিনি। আজ একটু ফ্রি আছি, এজন্য তোমাকে নিয়ে আসলাম। বন্যা কিছু একটা ভেবে পুনরায় প্রশ্ন করল, তাহলে মেঘকেও নিয়ে আসতেন। তানভীর সঙ্গে সঙ্গে জবাব দিল, বনুকে নিয়ে আসতে চাইছিলাম, কিন্তু ভাইয়া নিষেধ করলো। কথাটা বলেই ভাবনায় পড়ে গেছে তানভীর। বন্যা যদি কিছু বুঝে ফেলে, যে কথা সেই কাজ। বন্যা প্রশ্ন করে উঠল, আপনি মেঘের আপন ভাই, তাহলে উনি নিষেধ করবেন কেন? তানভীর আমতা আমতা করে বলল, ওই দিনের কোচিংয়ের ঘটনা তো তুমি নিশ্চয়ই শুনেছ। আসলে ওই ঘটনার পর থেকে বনু একটু চিন্তিত। এই অবস্থায় এদিকে আসলে যদি ভয় পায়, তাই ভাইয়া না করেছে, আর কিছুই না। অবশ্য ওদের সবাইকে নিয়ে ঘুরতে যাব। অনেকদিন ধরেই মিমার আদি খুব করে ধরছে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। এতদিন নির্বাচনের ঝামেলার জন্য পারিনি। এখন না নিয়ে গেলে বাসায় ঝামেলা হয়ে যাবে। বন্যা মৃদু হাসল। বাসার ঝামেলার ভয়ে ভাই বোনদের ঘুরতে নিয়ে যাবে? তানভীর যে কোনো কিছুকে ভয় পায়, এটা শুনেই বন্যার হাসি পাচ্ছে।
বন্যার অপরূপ হাসি দেখে তানভীরও হেসে ফেলল। তানভীরের উচ্চতা 5 ফিট 9, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, সুস্বাস্থ্যের অধিকারী, বলতে গেলে কিছুটা গোলুমলু টাইপের। তানভীরের দাড়িও আবিরের মতোই ছোট করে কাটা, ফুল হাতার টি শার্ট কোনই পর্যন্ত ওঠানো, সাথে জিন্স প্যান্ট। হেলমেটের কারণে গোছানো চুলগুলো অগোছালো হয়ে গেছে। বন্যা তানভীরের মুখের দিকে কিছুক্ষণ দেখল। এমনিতে খুব মুডি মনে হলেও হাস্যোজ্জ্বল মুখ দেখলে মনেই হয় না এই মানুষটা এত রাগী। দুজনে খাওয়া শেষ করলো। তারপর বন্যাকে বাসার গলি পর্যন্ত পৌঁছে দিয়ে বাসায় ফিরছে তানভীর। দিনটা বৃহস্পতিবার ছিল। মেঘ সন্ধ্যাবেলা সোফায় বসে নুডলস খাচ্ছিল। এমনিতেই ইদানিং মেঘের মন ভালো নেই। আবির ভাইয়ের মুখে সেদিনের না শব্দ শোনার পর থেকে মেঘ আর আবির ভাইয়ের সাথে কথা বলে না। আবিরও বাড়িয়ে কথা বলতে আসে না। মেঘের নুডলস খাওয়ার মাঝে মালিহা খান হুট করে এসে মেঘের পাশে বসলেন। মেঘ অবাক চোখে চাইল বড় আম্মুর দিকে। তারপর ঠান্ডা কণ্ঠে শুধালো, কি হয়েছে বড় আম্মু? মালিহা খান উত্তেজিত কণ্ঠে বলা শুরু করলেন, হ্যাঁ রে মেঘ, মেয়েটা যে তোকে পড়ায়, কি যেন নাম? মেঘ ভ্রু কুঁচকে উত্তর দিল, জান্নাত আপু। কেন? জান্নাত মেয়েটাকে তোর কেমন লাগে? আমার তো বেশ ভালো লাগে, খুব ঠান্ডা, মন মানসিকতাও ভালোই মনে হলো। আমার মাথায় একটা চিন্তা ঘুরতেছে, আবিরের তো বিয়ের বয়স হয়ে গেছে, জান্নাতের সঙ্গে তোর আবির ভাইকে মানাবে ভালো, তাই না? মেঘের মনে হচ্ছে মাথার উপরে অবস্থিত ছাদটা অকস্মাৎ মেঘের মাথায় ভেঙে পড়েছে। মেঘের বুকটা কেঁপে উঠল। যেই মেয়েকে নিয়ে নিজেই আতঙ্কে আছে, সেখানে বড় আম্মু ওই মেয়েকেই বউ করার কথা বলছে। এ যেন কাঁটা এ যেন কাটা গায়ে নুনের ছিটা দেওয়ার মতো। মেঘ ঢোক গিলে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে, কিন্তু চাইলে কি সব কিছু লুকানো সম্ভব? যেই মানুষটার জন্য বুকের ভেতর এক আকাশ সমান ভালোবাসা, সেই মানুষটার বিয়ের কথা শুনছে, তাও অন্য মেয়ের সাথে। মেঘের চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। বড় আম্মুকে কি কি করে বোঝাবে? 3 মাসে আবির ভাইকে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছে। মালিহা খান পুনরায় প্রশ্ন করলেন, এই মেঘ, জান্নাতকে করিস তো কাউকে পছন্দ করে কি না? পছন্দ না থাকলে ভাবছি আবির আর তোর বড় আপুর সাথে এই বিষয়ে কথা বলবো। কথা শেষ করে মালিহা খান উঠে রান্নাঘরে চলে গেছেন। এদিকে মেঘের গলা দিয়ে নুডলস নামছে না, বুক ফেটে কান্না আসছে। নুডলসের প্লেট রেখে নিজের রুমে চলে গেছে। ফ্যান ছেড়ে লাউডস্পিকারে গান চালিয়ে ইচ্ছে মতো কেঁদেছে। মনের কষ্ট প্রকাশ করার মতো কেউ নেই মেঘের জীবনে, তাই কান্নাই তার একমাত্র সঙ্গী। ঘণ্টাখানেক পর জান্নাত আপু পড়াতে আসছে। মেঘ হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিচে পড়তে আসছে। জান্নাত আপুকে দেখে মেঘের মাথায় শুধু বড় আম্মুর কথাগুলোই ঘুরছে। পড়ানো শেষে মেঘ বলল, আপু, একটা কথা জিজ্ঞেস করি? জান্নাত মিষ্টি করে হেসে বলল, হ্যাঁ অবশ্যই। মেঘ শীতল কণ্ঠে প্রশ্ন করল, আপু, আপনি কি কাউকে পছন্দ করেন? মেঘের এমন প্রশ্নে জান্নাতের ওষ্ঠদ্বয় আরও বেশি প্রশস্ত হলো। শান্ত স্বরে উত্তর দিল, হ্যাঁ। মেঘ যেই না প্রশ্ন করতে যাবে কে সে, তার আগেই জান্নাতের ফোনে কল আসছে। কল রিসিভ করে কথা বলতে বলতে মেঘের দিক থেকে বিদায় নিয়ে জান্নাত বেরিয়ে গেছে। অষ্টাদশীর মনের ভেতর তোলপাড় চলছে। বড় আম্মুর বলা কথাগুলো মাথায় ঘুরছে। জান্নাত আপুর বিষয়ে আবির ভাইয়ের কেয়ার, কিছুদিন আগে মেঘকে কাজিন বলে পরিচয় দেয়া, আজ জান্নাত আপুর পছন্দের মানুষটা আছে জানতে পারা, সব কিছু যদি একসাথেই বাঁধা হয়, তাহলে মেঘের কি হবে? মেঘের চোখ টলমল করছে। 2 ফোঁটা পানি গড়িয়ে পড়তেই
মেঘ হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে শক্ত কণ্ঠে নিজেকে শাসালো। একদম কাঁদবি না। যে মানুষটা কোনোদিন তোর হবেই না, তাকে নিয়ে কেন কাঁদছিস? মেঘ রাতে খায়নি। সবাই অনেক ডেকেছে, কিন্তু তাতেও মেঘ রুম থেকে বের হয়নি। আবির বাজার ফেরার পর থেকে ছাদে ছিল। রুমে এসেছে শেষ রাতের দিকে, তাই সে এসবের কিছুই জানে না। শুক্রবার সকাল থেকে মেঘের কোনো হদিশ নেই। তানভীর পর্যন্ত ডেকে আসছে, কিন্তু মেঘ আসেনি। আবির ঘুম থেকে উঠেছে 12টার দিকে। শাওয়ার নিয়ে রেডি হয়ে নামাজে গেছে। মেঘ তখনও রুমে। শাওয়ার নিয়ে নামাজ পড়ে আবার শুয়ে পড়েছে। বের হয়ে আবির ভাই বা বড় আম্মুর মুখোমুখি হওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই তার। আবির নামাজ থেকে এসে খেতে বসেছে। বাকিরাও খেতে বসেছে। আকলিমা খান হালিমা খানকে উদ্দেশ্য করে আস্তে করে বললেন, মিজু আপা, মেঘ তো এখনো খেতে আসলো না। এই কথা আবিরের কান পর্যন্ত পৌঁছে গেছে। খাবার মুখে দিতে গিয়েও থেমে গেল। সহসা তানভীরের দিকে তাকিয়ে ইশারা দিল। তানভীর সঙ্গে সঙ্গে উঠে গেছে। মেঘকে ডেকে ধমকে নিয়ে আসছে। মেঘের চোখ মুখ ফুলে আছে, চুলগুলো এখনো ভেজা। চুল থেকে টুপ টুপ করে পানি পড়ছে। মাথা নিচু করে খেতে বসেছে। চুল দিয়ে বেশ অর্ধেক মুখ ঢেকে রেখেছে। কিন্তু আবির মেঘের বিপরীতে বসায় স্পষ্ট মেঘের চোখ, নাক, মুখ দেখতে পাচ্ছে। আবির খাওয়ার মাঝখানে বেশ কয়েকবার মেঘের দিকে তাকিয়েছে। ভেবেই পাচ্ছে না কি হলো। কিন্তু মেঘ ভুল করেও একবার মুখ তুলে তাকায়নি। মেঘের হাবভাব দেখে মোজাম্মেল খান রেগে গেলেন। কঠিন স্বরে বললেন, পরীক্ষা যত কাছে আসছে তোমার অমনোযোগিতা ততই বাড়ছে। যা যা চাইতেছ সবই তোমাকে দেয়া হচ্ছে, তারপরও তোমার পড়াশোনাতে এত অবহেলা। শুনলাম ইদানিং কোচিংয়েও যাচ্ছ না। অবশ্য যাবেই বা কীভাবে? যাই হোক, বাড়িতে অন্তত ঠিকমতো পড়াশোনা করো। আবির খাওয়া বন্ধ করে দাঁতে দাঁত চেপে বসে আছে। আবিরের অন্য হাত টেবিলের নিচে তানভীর চেপে ধরে রেখেছে। আবির প্লেটের খাবার শেষ করে সবার আগেই উঠে গেছে। কোনো দিকে না তাকিয়ে সোজা রুমে চলে গেছে। 1 কি 1.5 ঘন্টা পর তানভীর মিমকে আর আদিকে ডেকে বলেছে রেডি হওয়ার জন্য, ঘুরতে নিয়ে যাবে। তাই দুই ভাই বোন খুশিতে গদগদ হয়ে রেডি হতে চলে গেছে। জীবনে প্রথমবার বাইকে ঘুরতে যাচ্ছে। আবির আগে থেকে রেডি হয়েই সোফায় বসে আছে। শুক্রবার মানে আবিরের পাঞ্জাবি পরার দিন। বেগুনি রঙের একটা পাঞ্জাবি পরেছে, সাথে সাদা রঙের প্যান্ট। বেলে ফুলের সুগন্ধযুক্ত তীব্র পারফিউম দিয়েছে গায়ে, সাথে একটা সুন্দর ডিজাইনিং ঘড়ি। চুলগুলোও সুন্দর করে স্টাইল করেছে। যদিও হেলমেট পরলেই চুল অগোছালো হবেই। আবির সোফায় বসে ফোন চাপতেছিল। তানভীরের পরনে পাঞ্জাবি আর লুঙ্গি। নামাজ থেকে এসে লুঙ্গি পরেছিল, এখনও তাই পরনে। প্যান্ট পরার সময়ও পাচ্ছে না ছেলেটা। সিঁড়ি দিয়ে নিচে নেমে আবিরের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, ভাইয়া, বনু তো ঘুরতে যাবে না বলছে। সঙ্গে সঙ্গে আবির চোখ রাঙিয়ে তাকিয়েছে। তানভীর ঢোকিলে ছোট করে বলল, আচ্ছা, আমি রাজি করাচ্ছি। আবার দ্রুত দৌড় দিল বোনের রুমের দিকে। মেঘকে বোঝাচ্ছে, কিন্তু মেঘ কোনো কিছুতেই রাজি হচ্ছে না। রাগে চিৎকার করছে, বললাম তো যাবো না, তোমরা ঘুরে আসো, আমার ইচ্ছে নেই। তানভীর আবার নিচে আসছে। আবিরকে কিছু বলার আগেই আবিরের তপ্ত দৃষ্টি দেখে ভয়ে আবার বোনকে রাজি করাতে গেছে। 4-5 বার উপর নিচ করতে করতে অবশেষে বোনকে রাজি করাতে সক্ষম হয়েছে। মেঘ রাজি হয়েছে শুনে আবির বাসা থেকে বেরিয়ে বাইকে বসে আছে। তানভীর সহ সবাই রেডি হয়ে বেরিয়েছে। তানভীর আবিরের কাছে গিয়ে দাঁড়িয়ে আস্তে করে বলল, বনুকে রাজি করিয়ে এনেছি ঠিকই, কিন্তু তার শর্ত সে তোমার বাইকে যাবে না। আবির অন্যদিকে মুখ করে কিরমির করে বলল, তোর বোন আমার সাথে না গেলে তোর খবর আছে। তানভীর মনে মনে বলছে,
আল্লাহ, তুমি আমায় উদ্ধার করো। দুই দিকে আগ্নেয়গিরি, মাঝখানে আমি অসহায় এক বালতি পানি। কি করে সামলাবো এই দুই পাগলারে? তানভীর বাধ্য হয়ে মিখকে বোঝাতে গেল। মিখ মাত্রাতিরিক্ত রেগে আছে। আজ তানভীরের কথা শোনা বা মানার কোনো ইচ্ছে তার নেই। আবির ভাইয়ের সাথে যাবে না মানে যাবেই না। তানভীর আবিরের দিকে তাকাতেই দেখলো আবির রাগে ফুঁসছে। তানভীর বিড়বিড় করে বলল, কি মুসিবতে পড়লাম আমি! কোনো কিছুতেই যখন মনকে মানাতে পারছিল না, তখন তানভীর বলে উঠল, দেখ বনু, ভাইয়ার বাইকে একজনই বসতে পারবে, দুজন বসলে রিস্ক হয়ে যাবে। আমার বাইকে দুজন বসা গেলেও দুজন মেয়ে বসা যাবে না। মিম জীবনে প্রথমবার বাইকে উঠবে, তোরা দুজন একসাথে বসলে যদি অ্যাক্সিডেন্ট করে ফেলি, তাই বলছি তুই ভাইয়ার সাথে যা। মেঘ এপাশ ওপাশ মাথা নাড়িয়ে বলল, আমি সব জানি না, আমি ওই বাইকে যাব না। তাহলে তোমরা ঘুরে আসো, আমি যাব না। তানভীর আঁতকে উঠে বলে, না তুই যাবি, প্লিজ, এটাই লাস্ট টাইম। এরপর থেকে আমি তোকে নিয়ে যাব। এবারের মতো ভাইয়ার সাথে চলে যা। এই কথা বলে তো ফেলছে, কিন্তু ঘুরে ভাইয়ের দিকে তাকানোর সাহস পাচ্ছে না। কারণ এই কথা শুনে নিশ্চিতভাবে আবির রাগ দ্বিগুণ বেড়েছে। আবিরের রাগ দ্বিগুণ বেড়েছে। আর ভাইয়ের রক্তবর্ণের চোখে চোখ রাখার ক্ষমতা তানভীরের নেই। সে তো বোনকে বোঝানোর জন্য এই কথা বলছে, কিন্তু আবির তো এটা সহ্য করবে না। মেঘ শক্ত কণ্ঠে বলল, ঠিক আছে। তানভীর দীর্ঘশ্বাস ছেড়ে হাসল। বোনকে মানাতে পারছে, এতেই শুক্রিয়া। মেঘ আবিরের পেছনে বসেছে ঠিকই, কিন্তু মাঝখানে এক হাত ফাঁকা রেখে। আবির উচ্চস্বরে বলে ওঠে, তানভীর, তোর বোনরে বল ধরে বসতে, না হয় রাস্তায় আধমরা হয়ে পড়ে থাকবে, তখন মনের জন্য কাঁদিস না। আবির ভাইয়ের ভারী কণ্ঠের হুঙ্কার শুনে মেঘ সঙ্গে সঙ্গে আবির ভাইয়ের কাঁধ চেপে ধরে আবিরের কাছাকাছি এসে বসল। আবির হেলমেটের আড়ালেই মৃদু হাসল, তারপর বাইক স্টার্ট দিল। এদিকে তানভীর বিড়বিড় করে বলছে, আহারে, আমার বোনের কিছু হলে আমার আগে তো তুমিই মারা যাবে। তানভীরও যথারীতি মিমার আদিকে নিয়ে বাইক স্টার্ট দিল। 3 ঘন্টা ঘুরেছে, সবার পছন্দ মতো খাবার খেয়েছে, নাগরদোল্লায় উঠেছে, অথচ মেঘের মুখে হাসির ছিটে ফোঁটাও নেই। সে জড়বস্তু নেই আচরণ করছে। মেঘকে এতটা উদাসীন থাকতে দেখে আবিরেরই কষ্ট হচ্ছে। আবির তো চেয়েছিল মেঘের মনোযোগ যেন আবিরের থেকে কিছুটা সরে পড়াশোনায় যায়। সে তো কখনোই চায় না তার অষ্টাদশে এইভাবে মুখ গোমড়া করে থাকুক। মিম, আদি আর তানভীরকে বাড়ি পাঠিয়ে আবির মেঘকে নিয়ে অনেকটা পথ পেরিয়ে একটা নির্জন রাস্তায় আসছে। রাস্তার পাশে অনেকটা দূরে দূরে ল্যাম্পপোস্টের লাইটের আলো জ্বলছে। আবির বাইক থামিয়ে হেলমেট খুলে রাখলো। তারপর ঠান্ডা কণ্ঠে শুধালো, কি হয়েছে তোর? নির্জন রাস্তায় আচমকা এমন প্রশ্নে মেঘ কিছুটা কেঁপে উঠেছে। কি বলবে সে? এই প্রশ্নের উত্তর মনের মধ্যে থাকলেও তা বলার ক্ষমতা নেই মেঘের। সামান্য এক প্রশ্নে যে থাপ্পড় খেয়েছিল, আজ যদি বিয়ে নিয়ে কথা বলে, তাহলে হয়তো এই নির্জন রাস্তায় মেরে ফেলে রেখে চলে যাবে। এসব ভেবেই মেঘের শরীর কাঁপছে। আবির পুনরায় প্রশ্ন করল, তোর কি শরীর খারাপ লাগছে? মেঘ ঢোক গিলে আস্তে করে বলল, না, ঠিক আছি। আবির শক্ত কণ্ঠে শুধালো, তাহলে বল তুই কি নিয়ে এত আপসেট? পরীক্ষা নিয়ে টেনশনে আছিস? মেঘের মনে অন্য চিন্তা থাকা সত্ত্বেও উপর নিচ মাথা নাড়ল। আবির ভারী কণ্ঠে বলা শুরু করলো, অ্যাডমিশন টেস্ট নিয়ে এত ভাবিস না, তোর কাজ পড়াশোনা করা, তুই শুধু তাই কর। আর নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবি, কে কি বললো, কে কি করছে, কোথায় কি হচ্ছে, এসব ভেবে মাথা নষ্ট নষ্ট করার প্রয়োজন নেই। তুই যদি কোথাও চান্স নাও পাস, তাতেও কেউ তোকে কিছু বলবে না, সেটা আমি দেখব। কিন্তু নিজেকে যাচাই করার আগেই ভেঙে পড়বি না।